তো ইন্ট্রো ছাড়া আজকে সব থেকে বড় একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি আপনি একজন যোগ্য বঞ্চিত প্রার্থী হন, যদি মামলা মোকদ্দমার চক্করে সোনালি 8টি বছর আপনার জীবন থেকে নষ্ট হয়ে যায়, তাহলে নজর রাখুন আগামীকাল মহামান্য হাইকোর্টের 25 নম্বর এজলাসে একটি মামলা যা আপনার 8 বছরের ন্যাশনাল বেনিফিট ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ, এমনটাই খবর আজকে আপনাদের দেখাবো। একজন মানুষ তিনি কতটা গাঢ় মস্তিষ্কের, বুদ্ধিসম্পন্ন, সহনশীল, ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং সেই সাথে শক্তিশালী হলে এবং অকপট লড়াইয়ের ময়দান থেকে একচুল জায়গা না চললে কি হতে পারে আপনাদের আজকে দেখাবো। একজন মানুষকে আপনাদের সাথে আজকে পরিচয় করাবো, যে মানুষটা হাল ছাড়েনি, এখনও পর্যন্ত লড়ে যাচ্ছে। যদি তিনি সাকসেস পেয়ে গেছেন, তো গোটা ঘটনায় আপনাদের নিয়ে যাব, সেই মানুষটার বিষয়ে আপনাদের জানাবো। তো চলুন দেখে নিই। দ্য ক্যালকাটা হাইকোর্ট কনস্টিটিউশনাল রিট জুরিডিকশন অ্যাপিলেটেড সাইট WPA রিট পিটিশন নাম্বার 4975 অফ 2021 বর্দা। এখানে 2021 মানে 2021-এর মামলা, এমনটা ভাবছেন হয়তো 2021-এর মামলা, কিন্তু এর পেছনে রহস্য আছে অনেক, দেখাবো আপনাদের। তো এই প্রদ্যুৎ কুমার বাবুর যিনি পিটিশনার রয়েছেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট যারা আছে, এই মামলাতে তিনি দাবি করেছেন ন্যাশনাল বেনিফিটের 2006-এর নিয়োগ প্রক্রিয়া। 2006-এর নিয়োগ প্রক্রিয়া হাওড়া ডিপিএসসির কী করে তিনি করেছেন, এবং ভাবুন স্টিল নাও তার এই ন্যাশনাল বেনিফিটের জাজমেন্ট এখন হয় রায় ম্যাডাম আগামীকাল এই মামলার জাজমেন্ট হয়তো দিয়ে দেবেন। তো নজর রাখতে হচ্ছে আপনাদের। একটু গোটা বিষয় ঘুরে আসা যাক। তো একটি চিঠি তিনি করেছিলেন দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কে করেছিলেন। তো সেক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কিছু নাম তারা পাবলিশ করেছে ইন্টারভিউর জন্য। তো সেক্ষেত্রে তিনি লিখছেন, মহাশয় আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি একজন শিক্ষিত বেকার যুবক, আমার রেজিস্ট্রেশন আমার সাচেনচার্জ, বিশ্বস্ত সূত্রে খবর পাইলাম যে হাওড়া ডিপিএসসি তে কিছু কল লেটার দেওয়া হইতেছে। আমি আপনাদের নোটিশ বোর্ডে এরকম তালিকা আমার নাম দেখিতে পেলাম না। তো অতএব মহাশয়ের নিকট আমার কিছু দাবি দেওয়া রয়েছে যে আমার যাতে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া আমাকে ডাকে। তো সেই মর্মে তিনি একটি চিঠি করলেন 26শে মে 2006 সালে। তো তার একটি অ্যাপয়েন্টমেন্ট, তার একটি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের একটি নোটিশ আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা দেওয়া হচ্ছে 13/9/2006 সালে। তো তাকে ডেকে পাঠিয়েছে বা তাকে নোটিশ করছে সাবজেক্ট প্রাইমারি টিচার। তো দেখতেই পাচ্ছি রিটেন টেস্টের জন্য সম্ভবত এক্সচেঞ্জের ভিত্তিতে ডাকা হচ্ছে তাকে। তো একটা চিঠি করলেন তিনি এক্সচেঞ্জ অফিসে, এবং তার পরবর্তীকে এটা দেখালো হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে তাকে ডাকা হচ্ছে। তো তখন জানতেন এক্সচেঞ্জের কার্ডের ভিত্তিতে নিয়োগগুলো সব দেওয়াটা হতো। তো এইটা একটা সিনারিও গেল, এইটা আপনাদের প্রিলিমিনারি জিনিসটুকু দেখালাম। এবার আপনারা মজার বিষয়গুলো একটু ক্রোনোলজিটা দেখে। এই মামলায় 1985 সালে এই ভদ্রলোক যিনি ছিলেন প্রদ্যুৎ কুমার বাবু, তিনি উলবেড়িয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তিনি নাম রেজিস্টার করেন। 1998 সালে তিনি ওবিসি সার্টিফিকেট পান এবং সব কিছু ওবিসি হিসাবে সেখানে আবার মডিফিকেশন করেন। 11/11/2009 তারিখে হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ইনফর্ম দ্য পিটিশনার, ওই একটা পিটিশনার জানায় যে তিনি ডাক পেয়েছেন, হ্যাজ বিন কোয়ালিফাইড অ্যাকর্ডিং অন মেরিট টু অ্যাপিয়ার দ্য রিটেন টেস্ট। তো রিটেন টেস্টের ভিত্তিতে তার যে মেরিট ছিল তার ভিত্তিতে তিনি রিটেন টেস্টে ডাক পান, এবং সেক্ষেত্রে 40 টাকা ক্যাশ তিনি দেন একজন ওবিসি ক্যান্ডিডেট হিসাবে। দেন 29/11/2009 পিটিশনার ওয়েন্ট টু পার্টিসিপেট ইন দ্য রিটেন এক্সামিনেশন। তো রিটেন এক্সামিনেশন তিনি পার্টিসিপেট করেন এবং সেখানে ওবিসি বি ক্যান্ডিডেট হিসেবে 29/11/2009। 7/12/2009 দ্য পিটিশনার মেড এ রিপ্রেজেন্টেশন বিফোর হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল স্টেটিং দ্যাট রং রিগার্ডিং নেম ইজ জেনারেল ক্যান্ডিডেট ইনস্টেড অফ ওবিসি, মানে ওবিসির জায়গায় তাকে জেনারেল হিসেবে ট্রিট করা হয়। 10/2/2010 কী হচ্ছে, মানে 2010 সালে পিটিশনার মেড অ্যানাদার রিপ্রেজেন্টেশন হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে, যে সেক্ষেত্রে তাকে ওবিসি হিসেবে করা হোক, তাকে জেনারেল হিসেবে কেন ট্রিট করা হচ্ছে, তার ওবিসি কার্ড রয়েছে। তো 17/6/2010 চ্যালেঞ্জিং তিনি দেখলেন যে কাজ হচ্ছে না, তিনি সরাসরি কোর্টে চলে গেলেন, যার WPA নাম্বার 4981/2010 তিনি মামলা করলেন। তো সেই মামলায় কি হচ্ছে, 11/2010 বাই লেটার পিটিশনার ওয়াজ কল ফর দ্য পার্সোনাল হিয়ারিং অন 16/2010 ডিপিএসসি তিনি কোর্ট থেকে জিতে আসলেন এবং বললেন যে তার একটা পার্সোনাল হিয়ারিং হবে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে হাওড়াতে। তো সেক্ষেত্রে তাকে ডাকা হলো। 27/8/2010 বাই ডিসিশন দ্য রেসপন্ডেন্ট চেয়ারম্যান হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ক্লেম দ্য পিটিশনার, অর্থাৎ সেই
এই বিষয় নিয়ে করা হয় এবং সেখানে থেকে ডিনাই করে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে তিনি আবার একটি মামলা দায়ের করেন মহামান্য হাইকোর্টে এবং 2011-তে ডিউ দ্য নন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার তিনি কন্টেম্প ফাইল করলেন। ভাবুন লড়াইটা কোন লেভেলের লড়াই। তো সিপিএ নাম্বার 802/2011 এবং 15/9/2011 তারিখে কী হচ্ছে, 2011 সালে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া গেভ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পিটিশনার। ভাবুন দুটো মামলা, দেন কন্টেম্প, দেন তারপরে গিয়ে চাকরি। যা পিটিশনার জয়েন্ট হিজ ডিউটি 28/9/2011 তারিখে এবং 9/4/2015 তারিখে পিটিশনার সাবমিটেড অ্যান্ড অ্যাপ্রুভ অ্যান অ্যাপিল ফ্রম দ্য অথরিটি কনসার্ন ফর গিভিং নোশনাল অ্যাপয়েন্টমেন্ট। এই যে তার দেরিটুকু হলো, ফিক্সেশন অফ ফেব্রুয়ারি 2010 থেকে 27/9/2011 পর্যন্ত তাকে নোশনাল বেনিফিটের জন্য তিনি একটা রিপ্রেজেন্টেশন বা একটা অ্যাপিল করেন। সেক্ষেত্রে তারপরে আরও ঘটনাগুলো আছে পরপর, আপনার মোটামুটি ঘটনাগুলো একটা ধারণা আপনারা পেলেন যে একজন মানুষ কতটা মানে শক্তিশালী হলে এবং মানসিকতা কী থাকলে এই রকমভাবে ছিনে চোখের মতো লেগে থাকা যায় এবং আলটিমেটলি ছিনিয়ে নিয়ে এসছে অ্যাপয়েন্টমেন্ট ওদের ভুলের জন্য। তো এইরকম একটা দাবি দেওয়া তিনি করেন এবং এক্ষেত্রে ওই যে ওবিসিদের যাদের সমস্যাগুলো ছিল, অনেকগুলো প্রার্থী যারা ওবিসি ছিলেন যাদের জেনারেল ছুটিট করা ছিল, তো আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি গত এত তারিখে জেনারেল করে দিয়েছে ওবিসির জায়গায়। তো তিনি এগুলো করেন। তো বাই ডিফল্ট ডিপিএসসি ভুলটা করে, তো কোর্ট কেস করে 2-2বার কোর্ট কেস দেন কন্টেম্প করে আলটিমেটলি তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পান। ছেড়ে দেয়নি, এখনও মামলা চলছে এখনও। তো সেটাই বলছি, মানুষের জেদ মানুষই কোন পর্যায়ে নিয়ে যায়, ছাড়েনি মানে একটা দিনের জন্য ছাড়বে কেন? একজন সৎ মানুষ তিনি ওই 1 বছর 1.5 বছরের যে ফিক্সেশন বা নোশনাল বেনিফিট যেটা তিনি সেখান থেকে পেতে পারতেন, যারা এই ডিলেটুকু হলো কোর্ট কেস সেটার জন্য, তিনি কিন্তু সেই 1 বছরটা ছাড়তে পারছেন না। আরে আপনারা যারা ভিডিওটা দেখছেন 8 বছরের বঞ্চিত ভাই, 8 বছর যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলে বা ডিপিএসের ভুলে যদি চাকরি না পেয়ে থাকেন, 8 বছর নোশনাল বেনিফিট তো পাবেন। এই ভদ্রলোক আগামীকালই হয়তো 1 বছরের সেই ফিক্সেশন বা নোশনাল বেনিফিটটা পেতে চলেছেন। অ্যাকচুয়াল প্রিন্সিপাল বেনিফিটটাও পেতে পারেন। এখন দেখায় প্রিন্সিপাল বেনিফিট আবার কি জন্য অনেকে প্রশ্ন হয়ে যায়, কী করতে হবে আপনাদের বলে দিই। এই ধরুন আপনারা যখন চাকরিটা পেয়ে যাবেন, তারপরে এরকম সাজেশন কিছু চিঠিপত্র করতে হবে। কাকে করতে হবে? দেখুন এখানে টু দ্য কমিশন অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনকে করবেন, আর টু দ্য এপিসি ভবন সেক্রেটারি হোক প্রেসিডেন্ট হোক তাদেরকে করবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে। দেন তার পাশাপাশি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যে চেয়ারম্যান আছে তাকে করবেন। এই ধরনের চিঠি চাপাটি আপনাকে করতে হবে। মাস্ট একটা ফাইল বানাতে হবে যে আপনি 8 বছর ধরে ডিপ্রাইভ এদের বঞ্চনার জন্য, তো আপনার নোশনাল বেনিফিট তো দিতেই হবে। আপনার এই 8 বছরের সোনালি 8টা বছরের প্রিন্সিপাল বেনিফিট প্লাস ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। কেন দেবেন? 8 বছর আপনার জীবন থেকে কেড়ে নিয়েছে কি এমনি মামলাবাজি নাকি? হ্যাঁ, একজন এই নাসিবুর আমার ভাই 20 পেয়ে মালদায় চাকরি করছে না বা 8 বছর বাইরে পড়ে রয়েছে, আর 10 পেয়ে এমনি মোহাম্মদ রাজু 8 বছর মাইনে তুলছে স্বামী স্ত্রী নিয়ে, কী হবে ওয়াইফ বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে তারা সংসার জীবনযাপন করছে, আর নাসিবুরের বিয়েই করতে পারলো না। এই তো ব্যাপার। আলটিমেট ফান্ডরা তো দেয় 8 বছর তো সব কিছু কেটে নিয়েছে, যে 8টা বছর ম্যাক্সিমাম কী করতো একটা মানুষ সবটুকু দিয়ে স্কুলটা ডেলিভারি দিতে পারতো, যে তার মেরিটে চলে এসছে তাকে চাকরি না দিয়ে মামদাবাজি করে 10 পা ছেলেকে চাকরি দিচ্ছে, 20 পা ছেলে বাইরে রয়ে গেছে। তো চাকরি তো দিতে হবে, আজ হোক কাল হোক, হয় 32,000 থেকে দেবে, নাহলে কাট অফ থেকে দেবে, না কিছুটা একটা রিজার্ভেশন থেকে দেবে, তো চাকরি তো দিতে হবে। তো যারা চাকরি পেয়ে যাবেন তারপরে একটা বড় লড়াই থাকছে। তো সেই লড়াইটা হচ্ছে এই ধরনের চিঠি চাপাটি করতে হবে, মাস্ট একটা ফাইল বানাতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে চিঠি করতে হবে, এরকম ফরম্যাট আপনারা দিয়ে দেবেন। এবং এই মামলায় কী আছে, রায় ম্যাডামের বেঞ্চে এই মামলা রয়েছে এবং আগামীকাল তার জাজমেন্ট হয়তো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে WP নাম্বার 4975 অফ 2021 প্রদ্যুৎ কুমার বাবু ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেক্ষেত্রে একটু পড়াশোনায় কী আছে, This matter has assigned from the ছেড়ে দিন ওটুকু নিচের লাইন থেকে আসি। Learned advocate for the petitioner appears submit that the petitioner would be entitled from the notional benefit for the period of February 10, 2010 to September 27, 2011 insofar as his appointment to the post have been delayed due to the erroneous consideration of his candidature as general candidate by the concerned respondent। অর্থাৎ ডিপিএসসি কে ভুল করে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে করে নিয়েছেন একটা অন্য কারণবশত। তো সেক্ষেত্রে যে হি ইজ পয়েন্টেড আউট টু দ্য কোর্ট to the order of this court dated January 31, 2011 to submit that as per direction of the court the appointment letter was issued to the petitioner on September 15, 2021 and the petitioner joined the post September 28, 2011. It is submitted that hence the delay petitioner being appointed in the said post has occurred due to negligence and fault on the part of the respondent authorities is considering his candidature appropriately. He would be entitled to
গ্রান্ট এন্টাইটেল ফর গ্রান্ট অফ ন্যাশনাল বেনিফিট অফ সার্ভিস ডিউরিং দ্য পিরিয়ড অ্যাজ মেনশন অ্যাবাভ, অর্থাৎ সেই যে সময়টার জন্য 1-1.5 বছর সময়, তার জন্য তিনি ন্যাশনাল বেনিফিটের দাবি করছেন। এই সমস্ত জিনিস রায় ম্যাডাম বলেছেন। এবং লেট দিস ম্যাটার বি অ্যাডজন টুডে অ্যান্ড লিস্টেড অন ফিক্সড ম্যাটার 1 এপ্রিল 2025 বেলা 2টোর সময়। তো বুঝতেই পাচ্ছেন যে কি হতে চলেছে আগামীকাল। তো এই ধরনের জিনিস রায় ম্যাডাম যখন এই মামলাটায় সার্টেন একটা অর্ডার পাস করে দেবেন, তো এই যারা 8 বছরে বঞ্চিত, যাদের সাথে এরকম 8টা বছর, এর 1টা বছর সম্ভবত প্রদ্যুৎ কুমার বাবুর ক্ষেত্রে, তো যাদের 8টা বছরে এই ধরনের সমস্যাগুলো রয়েছে, যে ওদের ফল্টের জন্য আপনি চাকরি পাননি 8 বছর সময় ধরে, রিপ্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং 8 বছর ন্যাশনাল বেনিফিট তো পাবেনই পাবেন, এবং তার সাথে প্রিন্সিপাল বেনিফিট যদি পাওয়া যায় এক্ষেত্রে তারও দাবি দেওয়া করতে হবে এবং উইথ ইন্টারেস্ট দিতে হবে। উইথ ইন্টারেস্ট কেন 8টি বছর জীবন কেড়ে নেবে? তাদের কী দিয়ে 12 অথরিটি সংবিধান অমান্য করে প্যানেল করছে, যাকে তাকে ইচ্ছা খুশি ঢোকাচ্ছে পয়সার বিনিময়ে, তা বিনিময়ে নিয়ম করে একে তাকে দিয়ে প্যানেল তৈরি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে একাধিক বিষয় রয়েছে। তো এই মামলাটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ এই যে যদি আপনি সত্যি যোগ্য বঞ্চিত হন, আপনাকেই বলছি, তাহলে অবশ্যই মামলাটার কেস নাম্বার ডায়েরিতে পুট করে রাখুন, অর্ডারগুলোকে রাখুন, কবে কবে মামলা করেছে, কীভাবে রিপ্রেজেন্টেশন করেছে, সব রেডি রাখুন, সব রেডি করে রাখুন, সব ডক ফাইলে, ওয়ার্ডে ডক ফাইলে রেডি করে রাখুন, সব দরকার পড়বে। কারণ কিছুদিনের মধ্যে আপনাদের বিভিন্ন দপ্তরে চিঠি করতে হবে যে আবার চাকরি তো পেয়ে যাবেন, তারপর 8 বছর ন্যাশনাল বেনিফিট, সেটাও তো আপনাকে নিতে হবে নাকি, ছেড়ে দেবেন এটা। আর একটা ছোট্ট আপডেট, সেটা হচ্ছে 32 মামলায় নতুনভাবে যারা ক্যান হতে চাইছেন বা যুক্ত হতে চাইছেন এই মামলাতে, সরাসরি নিচে একটা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, একদম প্রথম লিঙ্কটাতে জয়েন করে নেবেন, বাকি ওখানে অ্যাডমিন আছে তাদের সাথে কথা বলে নেবেন। এটাই বক্তব্য ছিল। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই ধরনের খবর পেতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।